ভীমরাও রামজি আম্বেদকর 14 এপ্রিল 1891 সালে মধ্যপ্রদেশের মহু শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং রাজনৈতিক নেতা, যিনি ভারতের গণপরিষদের বিতর্ক এবং স্যার বেনেগল নরসিংহ রাওয়ের প্রথম খসড়ার উপর ভিত্তি করে ভারতের সংবিধান প্রণয়নকারী কমিটির সভাপতিত্ব করেছিলেন। আম্বেদকর জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং দলিত বৌদ্ধ আন্দোলনকে অনুপ্রাণিত করেন। সংবিধান প্রণেতা রূপে তিনি সকলের হৃদয়ে রয়ে গেছেন। আজ ওনার 135তম জন্মবার্ষিকী। ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করা হয় উজ্জয়ন্ত প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে রাখা আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আজকের দিনটি পালন করা হয়। ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের দেখানো দিশায় বর্তমান সরকার তপশিলি জাতির জনগণের জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে চলেছে প্রতিনিয়ত সে সমস্ত বিষয় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও বক্তব্য রাখেন তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন বক্তব্য রাখতে গিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের ভারতরত্ন পাওয়ার ইতিহাস তুলে ধরে কংগ্রেসের ভূমিকায় এক রাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। এছাড়াও এদিন যথাযোগ্য মর্যাদায় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। আমরা প্রতি বছর এখানে আসি, গত 2 বছর ধরে তো আমি আসছি এখানে, এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই। এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কীভাবে তপশিল জাতিদের জন্য আমাদের সরকার কি করছেন, ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন, উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল। এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি, এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি। আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন, আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আরও বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরও বেশি জানা, কীভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা। আমরা জানি যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার, সেখানে ওনার জন্ম হয়েছিল, একটা ছোট কুটিরে ওনার জন্মগ্রহণ হয়েছিল। ওনার পিতাজি সেনাবাহিনীর সুবেদার পদে ছিলেন, অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একদম পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয় উনি। আমাদের 1947 সন থেকে 1951 সাল পর্যন্ত আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর ক্যাবিনেটে উনি ছিলেন, এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা, বিদ্বেষ, অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন আজকের দিনেও সেটা স্মরণ করার মতো। এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন, যেভাবে উনি লড়াই করছেন, সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয়। আমরা করছেন, কিন্তু ইতিহাসটাও আমাদের জানতে হবে। কেন ডক্টর বি.আর. আম্বেদকরজি সেই সময় নেহরুর ক্যাবিনেট থেকে বেরিয়ে গেছিলেন? কেন ডক্টর বি.আর. আম্বেদকরজি কংগ্রেস দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা করে দল তৈরি করলেন? কেন কংগ্রেস দল স্বাধীনতার 40 বছর পর্যন্ত তাকে ভারতরত্ন দেওয়ার সাহস করতে পারেনি? এই ইতিহাসটা আমাদের জানতে হবে। আমি একটা পলিটিক্যাল স্টেজ নয়, তবু আমি প্রথমে বলেছিলাম যে ক্যানট মেক হিস্ট্রি ও ফরগেট হিস্ট্রি। ইতিহাসটা আমাদের জানা উচিত, বর্তমান প্রজন্মকে জানা উচিত। আজকে যারা ছবি নিয়ে, ব্যানার নিয়ে কিংবা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে সংবিধান বাঁচানোর কথা বলছে, তাদের ইতিহাসটা আমাদের জানতে হবে। 1967 সালে আমাদের ফার্স্ট মিনিস্টার, প্রাইম মিনিস্টার এই দেশের তিনি প্রয়াত হন,
কিন্তু তিনি ভারতরত্ন কবে পেয়েছিলেন? তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় 1955। ইন্দিরা গান্ধী যে আমাদের দেশের অন্যতম আরেকজন পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি কবে ভারতরত্ন পেয়েছিলেন? 1971। কবে মারা যান? 1984। এই ভারত দেশের আরেকজন প্রধানমন্ত্রী সেই পরিবারের রাজীব গান্ধী কবে ভারতরত্ন পেয়েছিলেন? যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন ইলেকশন ক্যাম্পেইনের সময় 1991। কিন্তু বাবা সাহেব আম্বেদকর কবে ভারতরত্ন পেলেন? যে বাবা সাহেব আম্বেদকর এত বড় সংবিধান আমাদেরকে দিলেন, তিনি কবে পেয়েছেন? তিনি কি আদৌ কংগ্রেস দলের নেতৃত্বে পেয়েছেন? উত্তর নিঃসন্দেহে না। তিনি ভারতরত্ন সেদিন পেয়েছেন 1990-তে, যখন বিপি সিং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এনডিএ সরকার যখন ছিল এই দেশে, সেই সময় তিনি ভারতরত্ন পেয়েছিলেন। প্রশ্ন ওনাদের কাছে, তাহলে কেন বাবা সাহেব আম্বেদকরকে অবজ্ঞা করা হলো? কেন তার সম্মানকে পুরো দেশব্যাপী রিকগনাইজ করা হলো না? এই প্রশ্নটা আমাদের করতে হবে। যারা আজ বলে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান তারা বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, বাবা সাহেব আম্বেদকরকে 1952-তে যে জেনারেল ইলেকশন হয় ইন্টারিম গভর্নমেন্টের পরবর্তী সময়ে, সেই জেনারেল ইলেকশনে বাবা সাহেব আম্বেদকর নর্থ বোম্বে থেকে ইলেকশনে কন্টেস্ট করেছিলেন। সেই ইলেকশনে কংগ্রেস দল নেহেরুর নেতৃত্বে ওনাকে পরাজিত করার জন্য ওনারই আরেকজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ সাধু বা কাজরুলকার, যা উনি একজন এসসি কমিউনিটি, তিনি এসসি কমিউনিটির লোক ছিলেন, তাকে নির্বাচনে দাঁড় করিয়ে ডক্টর বি আর আম্বেদকরকে পরাজিত করে অসম্মানিত করার কাজ এই কংগ্রেস দল এবং কমিউনিস্টরা করেছে। এই ইতিহাসটা আমাদের জানা থাকা উচিত। কিভাবে ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান, ওনার তৈরি সংবিধানকে 1975-এ ইমার্জেন্সি ঘোষণা করে এটাকে পদদলিত করার কাজ সেই সময় কংগ্রেস দল করেছে। এগুলি ইতিহাস, এগুলি ভুলে গেলে চলবে না। আজ যারা বলে বর্তমান সরকার, নরেন্দ্র মোদীজির সরকার সংবিধানকে নষ্ট করতে চায় বা ধ্বংস করতে চায়, প্রশ্ন তাদের কাছে। ভারতবর্ষের আর্টিকেল 44 বলে যে এই দেশে ইউসিসি চালু করতে হবে। যখন আমরা ইউসিসির কথা বলি, সেই সময় কংগ্রেস বা অন্যান্য যারা আছে তারা প্রবল বিরোধী। কেন? তুষ্টিকরণের রাজনীতির কারণে।